দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আমি তোমাদের বাংলা শিক্ষক বিপুল স্যার। আগের তিনটি ভিডিওতে আমি আলোচনা করেছি কোনি সহায়ক গ্রন্থের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোনি সহায়ক গ্রন্থের চতুর্থ অধ্যায়। তোমরা চলো দেখে নাও। সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় চেয়ার পাতা, লাউডস্পিকারে ঝলক বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টার অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। এই যে আগের অধ্যায়ে বা তৃতীয় অধ্যায়ে কোনি সহায়ক গ্রন্থের তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে ক্ষিতীশের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনে তাকে ক্ষিতীশ নিজের থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাই ক্ষিতীশ নিজে থেকে কী করেছে, জুপিটার ক্লাব থেকে বেরিয়ে গেছে বা জুপিটার ক্লাব থেকে পদত্যাগপত্র দিয়ে এসেছে। এখন ক্ষিতীশের কাজ বলতে ক্ষিতীশের অন্য কোনো কাজ এখন আর নেই। তার কাজটা কি, প্রতিদিনের কাজ বা নিত্যদিনের কাজ হলো বাড়ির বাজার করে নিয়ে আসা। তাই এই যে সকাল 8টার দিকে ক্ষিতীশ কি বাজার করে বাড়ি ফিরছিল, তখন কি দেখতে পায় বালক সংঘের উদ্যোগে অ্যাভিনিউতে সেন্ট্রাল অ্যাভিনিউ চিলড্রেন্স পার্কটাকে ঘিরে অন্য পথ ধরে। বালক সংঘের ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবল চেয়ার পাতা, লাউডস্পিকারে বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টার অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেলে। এই যে বাজার করে ফেরার পথে ক্ষিতীশ দেখতে পেল যে বালক সংঘের প্রচেষ্টায় কি একটা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা মানে পায়ে হাঁটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তাই সে ভিড় দেখতে পাচ্ছে। এই প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউডস্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা, চারিটায় কি রে বল, চারি ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি, দে আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল, প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যেই। এই যে পায়ে হাঁটা প্রতিযোগিতা বা ভ্রমণ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে এবং অনেকে বক্তব্য দিচ্ছে। এই যে প্রতিযোগিতায় নেমেছিল কয়জন, প্রতিযোগিতায় 22 জন নেমেছিল, তার মধ্যে কি 8 জন প্রতিযোগিতায় 22 জন নেমেছে, 22 জন প্রতিযোগী, 8 জন অবসর, ইতিমধ্যেই 8 জন অবসর নিয়েছে। এবং প্রতিযোগিতার ব্যবস্থা করেছে কি বিষ্ণুধর বা বিষ্ণুচরণ ধর, যাকে আমরা গঙ্গার ঘাটে দেখতে পেয়েছি মালিশ করা অবস্থায়, মালিশ করিয়ে নিচ্ছে বিষ্ণুধর। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকষা কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগিতায় পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশের বয়স 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের উপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো। এই যে প্রতিযোগীদের মধ্যে ক্ষিতীশ একজনকে লক্ষ্য করছিল, যার চেহারার বর্ণনা এখানে দেওয়া হয়েছে, যে কিনা কালো দেখতে এবং যে এই রোদের মধ্য দিয়ে
পায়ে হাওয়ায় চটে পড়ে হাঁটছে। এখানে কোনি ক্ষিতীশ কাকে দেখছে? ক্ষিতীশ এখানে লক্ষ্য করছিল কোনিকে। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদের ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, দু চারটে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটিজোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3জনকে দিয়ে একটা মুখে পুরল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। এই যে কোনি, এখানে কোনি হাঁটছে এবং গঙ্গার ধারে কোনির যে বন্ধুদের আমরা কথা জানতে পারি, গঙ্গার ধারের দৃশ্যটা প্রথম অধ্যায়ে। তারা কি করছে? তারা কোনির পাশাপাশি হাঁটছিল এবং অনেকেই এই যে বয়স্ক মানুষরা তাদের দেখছে, তাদের প্রতিযোগিতা দেখছে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু? বাঙালিদের ক্রীড়া চর্চা। এই যে এখানে দেখো, ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু? এই যে ক্ষিতীশের প্রতিবেশী একজন ক্ষিতীশের এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখা, নেতাজি সংঘের যে ভ্রমণ প্রতিযোগিতা, এই দেখাটা লক্ষ্য করে তার প্রতিবেশী অমলবাবু বলছে যে, কি দেখছেন ক্ষিতীশবাবু? এই যে বাঙালিদের ক্রীড়া চর্চা, মানে বাঙালিদের খেলাধুলা দেখছেন। এই যে অমলবাবু ক্ষিতীশকে ঠাট্টা করছে যে বাঙালিদের খেলাধুলা দেখা আর না দেখা সমান। তিনি বাঙালিদের হেয় করছেন, তাই বলছেন, কি দেখছেন ক্ষিতীশবাবু? বাঙালিদের ক্রীড়া চর্চা। লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করেন না, শুধু নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। এই যে অমূল্যবাবু নামের লোকটা ক্ষিতীশের প্রতিবেশী, সে কি অনেকটা নাটকীয় ভঙ্গিতে কথা বলে, শুধু বাঁকা বাঁকা কথা বলে। কি আর করবে বলুন, আমরা তো ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দেইনি, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। এই যে ক্ষিতীশ বলছে, অমূল্যবাবুকে জবাব দিচ্ছে ক্ষিতীশ যে, আমরা তো ওদের ক্রীড়া ব্যবস্থার সুব্যবস্থা করে দিতে পারিনি খেলাধুলার জন্য, ওরা নিজেদের মতো যতটুকু পারছে নিজের থেকেই করছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। এই যে ক্ষিতীশ তখন ভাবছে, সে যদি এই যে তার প্রতিবেশী অমূল্যবাবুর সঙ্গে কথা বলে তাহলে কথা বাড়বে, তাই সে বেশি কথা না বলে বাড়ির দিকে ফিরছে। সদর দরজা তালাবন্ধ, লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটল। প্রায় 50 মিনিট দেরি হয়েছে, অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখল। এই যে ক্ষিতীশ নেতাজি সংঘের উদ্যোগে বা প্রচেষ্টায় যে খেলার আয়োজন করা হয়েছে, যে ক্রীড়া প্রতিযোগিতা বা ভ্রমণ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সে কাকে দেখতে পেলো? সেখানে কনিকে দেখতে পেলো। এর আগে কনিকে সে গঙ্গার ঘাটে দেখেছিল, গঙ্গার ঘাটে মানে সাঁতার কাটতে, আমগুলো ধরার জন্য ভাসিয়ে দেওয়া আমগুলো। এই যে দ্বিতীয়বার কনিকে দেখলো, সে বাড়িতে ফিরিয়ে দেখছে যে তার স্ত্রী লীলাবতী বাড়িতে নেই। অনেক দেরি হয়ে গেছে তার বাজার করতে ফিরতে, তাই লীলাবতী ভাত না বসিয়েই কি করেছে, তার দোকানে চলে গেছে। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি হয়। এই যে ক্ষিতীশ মনে করে যে এই যে ভ্রমণ প্রতিযোগিতা, এটা কোনো প্রতিযোগিতাই নয়, এখানে কোনো বুদ্ধির জোর খাটাতে হয় না, ক্ষিতীশ মনে করছে।
একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল। 90% সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বুদ্ধু, এখনও যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকুই মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলো মধ্য দিয়ে কার কেমন সহনশীলতা, সহ্যশীলতা, কেমন একগুঁয়েমি সেটা বোঝা যায়। কিন্তু কী লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো হয়। অপচয়। ক্ষিতীশ এই সব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ঘড়ি দেখল, হিসেব কষে বার করলো কোনি প্রায় 14 ঘন্টা হাঁটছে। এখনও 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। এই যে ক্ষিতীশ এইসব কথায় ভাবছে যে এই যে অনবরত পায়ে হেঁটে চলা বা ভ্রমণ প্রতিযোগিতায় এটাকে তিনি খেলা হিসেবে মেনে নিতে পারছেন না। কিন্তু তিনি এও কথা বলছেন, এর থেকে বোঝা যাবে যে কার ভিতরে কতটা সহনশীলতা রয়েছে, কার সহ্য করার ক্ষমতা কার ভেতরে কতটা রয়েছে, কে কতটা জেদি, এটা বোঝা যাবে। আর ক্ষিতীশ বাড়িতে রান্না বসিয়ে দিয়ে আবার ভাবছে যে সে কনির কথাই ভাবছে, সে কখন সেখানে যেতে পারবে, কনি এতক্ষণে কত পাক হয়েছে, কনির কত ঘন্টা অবিরাম হাঁটা হয়ে গেল, আর কত ঘন্টা বাকি আছে। আর ক্ষিতীশ এই কথাও স্মরণ করছে যে এই যে শেষের মুহূর্তটা খুব কঠিন হবে, শেষের কয়েকটা ঘন্টা কনির কাছে খুব কঠিন হবে, হয়তো সে টিকতে পারবে কি পারবে না, এসব কথা কি ভাবছে ক্ষিতীশ সিংহ। পার্কে দর্শকের সংখ্যা ক্ষীণ, গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালার উদ্যোক্তরা। কনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখলো ওরা 13 জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে, চোখ দুটি বসে গেছে গালের উঁচু হাড় দুটো আরও উঁচু, ঠোঁটের চামড়া শুকনো। কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কনির চলা থামবে না। এই যে কনি পার্কে দর্শকদের ভিড়, অনেকক্ষণ হয়ে গেল প্রতিযোগিতা শুরু হয়েছে আগের দিন রাতে, আজকে বিকেল 4টার দিকে শেষ হবে। এই যে অনেক দর্শকের ভিড় হয়েছিল কিন্তু এই যে দর্শকরা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, কনি তখনও হাঁটছে। এই যে কনির হাঁটছে, কনির মনে হচ্ছে যেন তার মাথার উপর আকাশটা ভেঙে পড়ছে। কেন মনে হলো ক্ষিতীশ তার ব্যাখ্যা করতে পারবে না, শুধু এইটুকুই সে বলবে, এমন একটা লোক নিজের সম্পর্কে কী ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে। ক্ষিতীশ বাড়ি ফিরল 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চায়, সম্ভব নয়। সে ঘরে ঢুকে গেল। অন্য মনস্কর মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল। 13 থেকে 8, বসে গেছে 5 জন। পার্কে এখন বেশ ভিড়। লাউড স্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট। এই যে প্রতিযোগিতা প্রায় শেষের দিকে, আর মাত্র 50 মিনিট যখন বাকি রয়েছে তখন লাউড স্পিকারে তাদের মাইকে ঘোষণা করে দেওয়া হলো যে আর মাত্র 50 মিনিট বাকি রয়েছে এবং প্রতিযোগী খুব কম সংখ্যক রয়েছে। কনি হাঁটছে। ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়েছে। সকালের সেই 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে। কনি 2-1বার ওদের কথা শুনে হাসলো। ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর 10-এর ছেলে বেশ তাজাই দেখাচ্ছে।
এই যে শেষ মুহূর্তে কনি এবং বছর 10-এর দুটি ছেলে রয়েছে, ছেলে দুটো সুস্থ সবল এবং কনি হাঁটছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তার পায়ে হয়তো চোট পেয়েছে, পায়ে ব্যথা করছে। আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সংঘের হিতৈষী শ্রীযুত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত। এই যে মাইকে বলা হচ্ছে যে আজকের এই সভার সভাপতি কাকে করা হয়েছে, বিষ্ণুচরণ ধর মহাশয়কে। এই যে বিষ্ণুচরণ ধর মহাশয় এখানে উপস্থিত থাকার জন্য বা নেতাজি বালক সংঘে উপস্থিত প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য, তাকে সভাপতি হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। ক্ষিতীশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে, সেখানে টেবলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরেরও তোড়া ভরা দুটি ফুলদানের আবির্ভাব করছে। তার পিছনে বসে আজকের সভাপতি। ক্ষিতীশ লক্ষ্য করছে যে এই যে টেবিলের পাশে কি আছে, দুটি ফুলদানি এবং একটি চাদর দিয়ে ঢাকা কিছু বস্তু রয়েছে। ক্ষিতীশ সেখানে দেখলো, কাকে দেখতে পেলো, সভাপতিকে। আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লাউড স্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল। বলতে ভুল হয়ে গেল, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন। এই যে হঠাৎ করে ক্ষিতীশের মনে পড়ে গেল গঙ্গার ঘাটে যে মোটা মানুষটা দেখতে পেয়েছিল, মোটা মানুষটাকে ক্ষিতীশ দেখতে পেয়েছিল, মোটা হিপোটাকে, যাকে জলহস্তির সঙ্গে সে তুলনা করেছে, তাকে দেখে হঠাৎ করে দেখে তার পুরনো কথাটা মনে পড়ে গেল, গঙ্গার ঘাটের দৃশ্য কথাটা। এই যে আর কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শেষ হয়ে পুরস্কার বিতরণ দেওয়া হবে। পুরস্কার বিতরণ করার আগে সভাপতি মহাশয় কিছু কথা বলবেন, তার মূল্যবান কিছু বক্তব্য দেবেন, এটাই বলা হচ্ছে। 8 জনের শেষ করলো প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতীশ এগিয়ে গেল। তার চোখ খুঁজতে খুঁজতে কনিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দু হাতে টিপছে ডান উড়ু। ওরে বাবা, আর আমি হাঁটার রেসে নামছি না। দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। এই যে কনি, অনেকক্ষণ কনি আগের দিন রাত থেকে পরের দিন বিকেল 4টা পর্যন্ত হাঁটছে। এই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কনির পা ব্যথা হয়ে গেছে। কনি ভাবছে যে এরকম প্রতিযোগিতায় আমি আর কখনো নামবো না, কারণ এই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কোনো কিছু নেই, সবাই সমান। তোকে তো পই পই করে বলেছিলুম নাম দিস না, আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলুম। বোগাস ব্যাপার। এই যে ভাদু কি বলছে, ভাদু বলছে যে আমি আর ভাদু, তার বন্ধু বলছে যে আমি আর ভাদু এর আগে একবার এই প্রতিযোগিতায়, এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঠকে গিয়েছি। তোকে তাই আগে থেকে সাবধান করে দিয়েছি যে তুই নামিস না, তবু তুই নামলি। কান্তি যে বলেছিল লোকেরা এসে পিছন দিয়ে টাকা আটকে দেয় জামায়, কই দিল না তো। এসব ছোটোখাটো কম্পিটিশনে দেয় না কান্তি। এই যে কনির আর এক বন্ধুর নাম কি, কান্তি কি বলেছিল যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মানুষে পিছন থেকে এসে জামার মধ্যে টাকা গুঁজে দিবে, কিন্তু টাকা তো কেউ দিল না। তোকে বলেছে কনি যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায়, ঘোড়ার ডিম দিত। এখনকার লোকেরা কঞ্জুস না রে। ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চন্ডু প্রাইস কি দেবে, পুরো একদিন বাড়ির বাইরে, মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যায়। এই যে কনি এবং তার বন্ধুদের মধ্যে কান্তি এবং তার বন্ধু কান্তির মধ্যে কথোপকথন হচ্ছিল। তারা বলছে যে এসব কি পুরস্কার দিবে এখন তারা দেখতে বলছে কনি তাদের, এবং কনি বলছে যে আমি পুরো একদিন বাড়ির বাইরে রয়েছি, বাড়িতে যদি কিছু নিয়ে না যাই তাহলে মা আমাকে মারবে। আর তারা এই যে কনির বন্ধুরা বলছে যে তুই যদি ছেলেদের মতো পোশাক না পরে
মেয়ের পোশাক পরে অংশগ্রহণ করতি, ফ্রক পরে অংশগ্রহণ করলে তোকে মেয়ের মতো দেখাতো, তাহলে হয়তো পুরস্কার দিত। অনেকেই তোমার জামার মধ্যে পিন দিয়ে টাকা পিন করে দিত। কিন্তু তোমাকে এই যে ছেলের পোশাক পরে তোমাকে পুরোপুরি ছেলের মতো লাগছে, কোনোভাবেই মেয়ের মতো লাগছে না, তাই কেউ পুরস্কার দিচ্ছে না। লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? এদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ায় যে লাউড স্পিকারে ঘোষণা করা হলো এবং পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার দেওয়ার আগে কি করা হবে, সভাপতি বিষ্ণুচরণ ধরকে কিছু বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং কনি এদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? এদিকে দাঁড়িয়ে ক্ষিতীশ সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কনি এবং তার বন্ধুদের কথাবার্তা শুনছিল। ক্ষিতীশ কনিকে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মুখটা তুলল সে। কাঁচা পাকা কদম ছাট চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পিছনে জলে দুটি চোখের দিকে একটু বিরক্তি ভরেই তাকালো। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কনি আবার মুখ তুলল। এই যে ক্ষিতীশ সিংহ কী করছে, ক্ষিতীশ কনি এবং তার বন্ধুদের কথোপকথন শুনতে শুনতে এখানে এসে কনিকে কি বলছে, কনিকে বলছে যে তুমি সাঁতার শিখবে। কনি ক্ষিতীশের কথায় কোনো পাত্তাই দিল না। কনি এটা জানে যে সে সাঁতার জানে, কিন্তু ক্ষিতীশ সিংহ বলছে তুমি সাঁতার শিখবে। কনি বলছে আমি তা জানি। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি? অনেক কিছু শেখার আছে। এই যে আপনি জানেন? কনি ক্ষিতীশকে প্রশ্ন করছে, আপনি সাঁতার জানেন? তারপর কি বলছে, হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। এই যে ক্ষিতীশ জানাচ্ছে যে কনিকে সে গঙ্গার ঘাটে দেখেছে এবং গঙ্গার ঘাটে সাঁতার কাটতে দেখেছে। যা জানি, কনি ক্ষিতীশকে বোঝানোর চেষ্টা করছে যে আমি যতটুকু সাঁতার জানি বা যা জানি তাতেই আমি গঙ্গার ঘাট পেরিয়ে যেতে পারি। আমার দরকার নেই, শিখে যা জানি তাই যথেষ্ট। নিজে যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কনি দাঁড়ালো, চেঁচিয়ে ডাকলো, এই গোপালা, শুনে যা। টেবলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা, ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12 একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে, মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে। বেশ করেছে কনি। এই যে কনি তখন কাকে ডাকছে, তার বছর 12 একটি ছেলে বা তার ভাইকে ডাকছে যে মা বাড়ির খবর কি, মা কি বলছে, দাদা কি করছে। ক্ষিতীশ ভাবল আর একবার কনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙ্গা দেওয়া হচ্ছে। এই যে শরীর একে চাকর বানাতে হবে, ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক করতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। এই যে এদিকে সভাপতি মহাশয় বিষ্ণুচরণ ধরকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। বিষ্ণুচরণ ধর কি বক্তব্য দিচ্ছে, এই যে শরীর একে চাকর বানাতে হবে। বিষ্ণুচরণ ধর বলতে চাইছে যে শরীরকে চাকর বানাতে হবে। ক্ষিতীশ তার কথা শুনে তার পিছনে কানে কানে তাকে বলছে যে আপনি কি শরীরটাকে চাকর বানাতে পারবেন, নিজে পারবেন? আর আমি যদি আপনাকে চাটি মারি তাহলে দৌড়ে গিয়ে আমাকে ধরতে পারবেন? সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবো নাকি? বিষ্ণুধর পিছন দিকে তাকালো, ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকালো।
মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না? জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পিছন থেকে ফিরে তাকালো। ক্ষিতীশ মাথায় হেলিয়ে তারিফ জানালো। এই যে বিষ্ণুচরণ ধরকে বোঝাতে চেষ্টা করছে ক্ষিতীশ যে আপনি পারবেন না। আপনাকে যদি কেউ চাটি মেরে দৌড় দেয়, আপনি তাকে ধরতে পারবেন না, কারণ আপনার শরীর ফিট নয়, আর আপনি নিজের শরীরটাকে ফিট করতে পারছেন না। ব্যায়াম সেজন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম, তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজসেবার কাজ, আমি থাকবো, তোমাদের পাশে থাকবো। উহু, আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কুঁচকালো, তারপর মাথা হেলালো। পাশে পাশে বা বলি কেন? আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ব্যায়াম সেজন্য সকলে করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা এই যে বিষ্ণুধর ক্ষিতীশকে একথা বলছে যে তিনি নেতাজি তরুণ সংঘের বালকদের বলেছিল যে একটা প্রতিযোগিতার আর ব্যবস্থা করতে, সদস্যদের বলেছিল, এবং এই যে কোনো সমাজসেবামূলক কাজে বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বিষ্ণুধর সবসময় আগে আগে থাকবে বা পাশে থাকবে। ছোটার কথা চেপে যান, পিছন থেকে ফিসফিস শোনা গেল। যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশেহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, এই অংশটা দেখা যাচ্ছে, এই অংশের মধ্যে দেখা যাচ্ছে যে বিষ্ণুধরকে কিছু বলার জন্য বলা হয়েছে, এবং বিষ্ণুধর কিছু কথা বলছে খেলাধুলার নিয়ে। বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো। এই যে হাঁটা, এই হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো। ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলুম, পাচ্ছি না। বলুন বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের কম্পট শুনে। শুধু জয় হিন্দের পর পর গলা কাঁপিয়ে যোগ করল, ইনকিলাব জিন্দাবাদ। এই যে বিষ্ণুচরণ ধর বক্তব্য দিতে এসে হঠাৎ করে ভুলে গেল রবীন্দ্রনাথের একটা পদ্য লিখে এনেছিল, যে লাইনটা লিখে এনেছিল সে ভুলে গেছে। কিন্তু তাকে ক্ষিতীশ সিংহ কী করছে, তার পিছনে তার কানে কানে বলে দিচ্ছে। ক্ষিতীশ সিংহর বলে দেওয়া কথাগুলো শুনে শুনে এই যে বিষ্ণুচরণ ধর বলছে, পুরস্কার দেওয়া হলো। প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ। 12 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো। সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না। খাবারের ঠোঙ্গাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, চ বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। এই যে সবাইকে পুরস্কার দেওয়া হলো, কী কী তোয়ালা দেওয়া হচ্ছে, মানে একটা খাওয়ার ঠোঙ্গা দেওয়া হলো খাওয়ার জিনিসের। কোনি পুরস্কার নিয়ে ভাইকে বললো যে আমরা চলো এখন বাড়ি যাই। ভাইয়ের কাঁধে হাত রেখে
খোঁড়াতে খোঁড়াতে কনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু করে কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু ও চণ্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানা নিয়ে রাখলে হতো। আপনাকে বেস্তাদা ডাকছে। কে বেস্তাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল। আর যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলুম। তার কারণ আছে। আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে। এই যে বিষ্ণুচরণ ধর নামের লোকটা, যাকে আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুচরণ ধর কী করছে? বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ক্লাবের খেলাধুলায় সে টাকা দিয়ে খেলাধুলার আয়োজন করছে। তার কারণটা কি? সে নিজেকে দেখাতে চাচ্ছে যে সে একজন সমাজসেবী লোক। এই সমাজসেবার মধ্য দিয়ে সে কী করতে চায়? আগামী আসন্ন ভোটে বা ইলেকশনে সে ভোটে দাঁড়াবে। এই ভোটে দাঁড়ানোর জন্য নির্দলীয় প্রার্থী হিসেবে দাঁড়াতে চায়, তাই সে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অবশ্য এজন্য টাকা দেব। রাজি। এই যে বিষ্ণুধর, হঠাৎ করে বিষ্ণুধরের ক্ষিতীশকে প্রয়োজন হচ্ছে কেন? ক্ষিতীশকে তার প্রয়োজন হওয়ার কারণ এই যে বক্তব্য বিষয়টা ক্ষিতীশ যেন বিষ্ণুধরকে লিখে দেয়। বিভিন্ন সভায় তাকে উপস্থিত থাকতে হয় বিষ্ণুধরকে। এই যে বক্তব্য বিষয় লিখে দেওয়ার জন্য ক্ষিতীশকে বিষ্ণুধরের প্রয়োজন। আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না, ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে বলল। সেজন্যই তো আপনাকে চাই, খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদভর হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেইন করব। বিনোদভর মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। এই যে কি বলছে বিনোদভর, যিনি এমএলএ আছেন, তিনি খেলার সঙ্গে যুক্ত, তিনি খেলার লোক। এই যে ক্ষিতীশও একজন খেলার লোক। এই যে খেলার লোক হিসেবে ক্ষিতীশকে নিতে চাচ্ছে কেন বক্তব্য বিষয় লিখে দেওয়ার জন্য? কারণ তিনি খেলার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা করবেন এবং সেখানে বক্তব্যের বিষয় হবে খেলার বিষয়। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। আজকের এই যে কোনি উপন্যাস বা কোনি সহায়ক গ্রন্থের 4র্থ অধ্যায় এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে ফলো করছো, তারা অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।